আমরা তাহলে প্রথম লেকচারে প্রাথমিক কথাগুলো বলার পর আজকে থেকে আমরা যেটা শুরু করবো দ্বিতীয় লেকচার হতে, সেটা হচ্ছে যৌনজননের বর্ণনা। তো যৌনজননের বর্ণনা দিতে গেলে আমাদের যৌনজনের ক্ষেত্রে আমরা জানি গ্যামেটের দরকার হয়, অর্থাৎ ফুঙ্গেমেট, স্ত্রী গ্যামেটের। তো ফুঙ্গেমেট কীভাবে সৃষ্টি হয় সেটা আমাদের জানতে হবে, স্ত্রী গ্যামেট কীভাবে সৃষ্টি হয় সেটা আমাদের জানতে হবে, দুইটা মিলিত হওয়ার পর যে নিষেক সেটা আমাদের জানতে হবে। তার ধারাবাহিকতায় আজকের লেকচার আমরা শুধুমাত্র ফুঙ্গেমেট কীভাবে সৃষ্টি হয় সেটা জানবো। তো ফুঙ্গেমেট প্রত্যেকে সৃষ্টি হয় সেটা তোমরা জানো, গত লেকচারে তোমরা দেখছিলাম ফরাগদানির যে বর্ণনা আমি দিতে গিয়েছিলাম। তো ফরাগদানির বর্ণনা দিতে গিয়ে তার যে স্তরের কথা বলছিলাম, স্তরের সবার ভিতরে একটা আর্কিস্পোরিয়াল কোষের কথা বলছিলাম, নিশ্চয় মনে আছে তোমাদের। সেই আর্কিস্পোরিয়াল কোষ থেকে আসলে ফুঙ্গেমেটটা তৈরি হবে, সেই প্রসেসটা আমরা হোয়াইট বোর্ডে দেখবো। প্রথমে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, তারপর আমরা একটা ফ্লো চার্ট দিব, তারপর আমরা টেলিভিশনে চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করবো। তাহলে তোমরা খেয়াল করো, আমি শুরু করতেছি ফুঙ্গেমেট সৃষ্টি। যেটা আমি যদি বিষয়টা বলতে লিখি ফুঙ্গেমেট সৃষ্টি, অনেকে এই শব্দটা বুঝতে কষ্ট হয়, তাদেরকে আমি বলি আসলে এটা শুক্রাণু সৃষ্টি। এবং আমরা প্রাণীর ক্ষেত্রে সাধারণত শুক্রাণু কথাটা বলি প্রায় সময়। এখন তোমরা খেয়াল করো এটা কিভাবে তৈরি হয়। তোমাদের যে আমি প্রাথমিকভাবে একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের ফুলটার কথা কি মনে আছে? আমি যদি এভাবে একটা ফুল আঁকছিলাম, মনে আছে তোমাদের? এরকম করে এরকম এরকম আপনি দেখাচ্ছি তোমাদের। তো সেখানে যতগুলো অংশ ছিল তার মধ্যে এরকম করে করে ফুংস্তবক ছিল, নিশ্চয় মনে আছে তোমাদের? সেই ফুংস্তবকটা যখন আমি বের করে নিয়ে আসলাম, সেই ফুংস্তবকটা এরকম ছিল না। তাহলে এই ফুংস্তবকের মধ্যে তোমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে এটার নাম ছিল ফরাগদানি। দেখো এটা হচ্ছে ফরাগদানি আর এটা হচ্ছে ফুঙ্গম। আজকে আমরা এই ফরাগদানি নিয়ে কথা বলব। এই ফরাগদানির মধ্যে যে অনেকগুলো স্তর থাকে আমরা বলছিলাম, বাইরে কি হলো এপিডার্মিস, তারপরে ভিতরে কি হলো এন্ডোথেসিয়াম, তারপরে মধ্যে স্তর, তারপরে ট্রেফেটাম, তারপরে হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। দিস ইজ দ্য আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ যদি আরো কেউ জানতে চাও এটা কি, মনে রাখবা গণসাইটোপ্লাজম যুক্ত এবং বড় নিউক্লিয়াস যুক্ত যারা পুষ্টিপ্রাপ্ত হয়ে প্রজননের উদ্দেশ্যে বড় হলো বা যাদের থেকে প্রজনন হবে, যাদের থেকে ফুঙ্গেমেট স্ত্রী গ্যামেট সৃষ্টি হবে, সেই কোষটাকে আমরা আর্কিস্পোরিয়াল কোষ বলবো। সেটা যদি আমি সংজ্ঞা দিতে চাই, আর যদি আমি চিত্র বলতে চাই, সেটা হচ্ছে 4টা স্তরের ভিতরে যেটা থাকে ফরাগদানিতে, তার নাম হচ্ছে আর্কিস্পোরিয়াল কোষ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই আর্কিস্পোরিয়াল কোষ যেটা আছে, সে আর্কিস্পোরিয়াল কোষ থেকে পরবর্তীতে তৈরি হবে। আমি এটা মুছে দিচ্ছি, তোমাদের দেখেন আর্কিস্পোরিয়াল কোষ থেকে আমরা শুরু করবো। দেখো এটা একটা মনে করো আর্কিস্পোরিয়াল কোষ। আমি জাস্ট এভাবে একটা তোমাদের ফ্রেম দেখানোর চেষ্টা করলাম। আর্কিস্পোরিয়াল কোষ, এই আর্কিস্পোরিয়াল কোষটা ধীরে ধীরে কি হবে বলো, এখানে দুই ধরনের কি তৈরি হবে, কোষ তৈরি হবে। প্রান্তের দিকে এভাবে, প্রান্তের দিকে, প্রান্তের দিকে, প্রান্তের দিকে অসংখ্য তৈরি হবে। এটা সংখ্যা নির্দিষ্ট না, আমি আরেকটা কালার দিয়ে দেখাই তোমার জন্য সুবিধা হবে। এটা এভাবে 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 অসংখ্য তৈরি হবে, নির্দিষ্ট না। দেখো প্রান্তের দিকে যেটা থাকে তার নাম হচ্ছে দেয়াল কোষ। এটা নিশ্চয়ই তোমরা জানো, দেয়াল কোষ। এটা তাহলে প্রান্তিক, মানে প্রান্তের দিকে আছে। আর মাঝখানে যেটা থাকে তার নাম হচ্ছে প্রাথমিক জনন কোষ। তার মানে এটা হচ্ছে কোথায় থাকে বলো, কেন্দ্রে। তাহলে এই যে আর্কিস্পোরিয়াল কোষটা পুষ্টিপ্রাপ্ত হলো, গণসাইটোপ্লাজম বড় নিউক্লিয়াস যুক্ত হলো, ফরাগদানির একটা অংশ। সেটার মধ্যে দুটো অংশ তৈরি হলো, প্রান্তের দিকে দেয়াল কোষ যেটা প্রান্তিক, আর মাঝখানে হচ্ছে প্রাথমিক জনন কোষ। এই যে তোমরা প্রাথমিক জনন কোষটা দেখতে পাচ্ছ, আমি এদিকে টান দিয়ে দেখে তোমাদের এই প্রাথমিক জনন কোষ যেটা আমি এটাকে একটু বড় করে দেখালাম, এই প্রাথমিক জনন কোষটা অনেক সময় ফরাগ মাতৃকোষে পরিণত হয়। এক্ষেত্রে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আমি এটাই ব্যাকগ্রাউন্ড। এই প্রাথমিক জনন কোষটা ফরাগ মাতৃকোষে পরিণত হতে পারে, অথবা এই প্রাথমিক জনন কোষটা বিভাজিত হওয়ার মাধ্যমে অসংখ্য ফরাগ মাতৃকোষে পরিণত হতে পারে। দুটা দিক আছে, আমি এখানে দেখাচ্ছি। মনে করি এখান থেকে একটা সরাসরি ফরাগ মাতৃকোষে পরিণত হলো। এখন সেই ফরাগ মাতৃকোষ থেকে যেটা তৈরি হবে, আমি যদি বলি এটা ফরাগ মাতৃকোষ, সেই ফরাগ মাতৃকোষ থেকে যেটা তৈরি হবে তার নাম হচ্ছে ফরাগরেণু। মনে করি এটা ফরাগরেণু। তো ফরাগরেণু ডেস্কটপ থাকে, এটা আমরা জানি। ফরাগরেণুতে একটা নিউক্লিয়াস আছে। তাহলে এই ফরাগ মাতৃকোষ থেকে ফরাগরেণু তৈরি হলো।
এই ফরাক রেণু তৈরি হলে সেটা আমরা জানি তার একটা বাইরের স্তর থাকে, একটা ভিতরের স্তর থাকে, একটা নিউক্লিয়াস থাকে। বাইরের স্তরটা তোমরা ইতিমধ্যে জানো, এটাকে বলা হয় এনজাইম। আমরা ফরাক রেণু থেকে পড়ছিলাম। আর ভিতরটাকে বলা হয় ইন্টারিন। দেখো এনজাইমের ফাঁকে ফাঁকে কতগুলো ছিদ্র থাকে সেগুলো নিশ্চয়ই তোমরা জানো। এগুলোকে বলা হয় রেণুরন্ধ্র। রেণুরন্ধ্র বা অনেকে জামফুল বলে, জামফুল। এটা প্রায় 20টা পর্যন্ত থাকতে পারে সর্বোচ্চ। এখন দেখো তাহলে এই পুরো অংশটার নাম কি হলো তোমরা দেখো, এটার নাম হচ্ছে ফরাক রেণু। আচ্ছা, এই ফরাক রেণু থেকে আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই ফরাক রেণু মনে করো এরকম, আমি আবার দেখানোর চেষ্টা করলাম। এই ফরাক রেণু নিউক্লিয়াস তো দুই ভাগে ভাগ হয়ে গেল। আমি সঙ্গত কারণে দুইটা ভাগ করছি, দুইটা কারণ দিই, একটা লাল করে দিই, একটা নীল করে দিই, কারণ তোমাদের একটু বুঝতে সহজ হবে। তাহলে আমি এখানে কি বলতে পারি না, ফরাক রেণুর যে নিউক্লিয়াস সেটা বিভাজন হলো, অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন দিয়ে দুই ভাগে ভাগ হলো। তোমরা ইতিমধ্যে দৃশ্যমান দেখো, এটা একটা ছোট একটা বড়। তাহলে এটা কি বলতো, এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড়। মনে রাখবা এই ছোটটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস আর বড়টার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। আমি যদি বলি জনন নিউক্লিয়াস, সংক্ষেপে জনি বলা যায় না, দেখো জনি। আর নালিকা নিউক্লিয়াসকে নানি বলা যায় কিনা, দেখো তো নানি। তাহলে নানি বড় হবে না বয়সে জনি বড় হবে? নিশ্চয় নানি বয়সে বড় হবে, অর্থাৎ যেটা বড় সেটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। ওইটা দিয়ে আমি মনে রাখবো, আমি এটা মুছে দিচ্ছিলাম। তারপর তোমরা খেয়াল করো, এখানে জনন নিউক্লিয়াস তৈরি হলো, নালিকা নিউক্লিয়াস তৈরি হলো। তারপর আমি চিত্রটাকে এভাবে আগাই। মনে রাখবে এই যে ডিএস তৈরির মধ্যে যেখানে একটা নালিকা নিউক্লিয়াস ছিল সেটা কিভাবে নালিকা তৈরি করে। এটা হচ্ছে বাইরের স্তর। তাহলে একটা করোনা দাঁড়ায় না, আমি তোমাদের একটু করে দেখাই। এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর আমাদের এটা হচ্ছে জনন নিউক্লিয়াস। আমি তোমাদের একটু বলছিলাম, মনে আছে, বাইরের যেটা স্তর সেখানে কিছু রন্ধ্র থাকে, রেণুরন্ধ্র বা জামফুল। তার মানে কি হলো, এই নালিকা নিউক্লিয়াস যখন তার ভিতরের স্তর ইন্টারিয়র দিয়ে একটা নালী তৈরি করলো, সেই নালীটা বাইরের স্তরের রেণুরন্ধ্র দিয়ে বের হয়ে চলে আসলো। এখন দেখো বের হয়ে আসার পর এদিকে যে আমি একটা চিত্র তোমাদের দেখাই, সেটা হচ্ছে যে এই চিত্রটা আমি আবার আগে, এখানে একটা কাজ আছে। তোমরা দেখো তার নালিকা নিউক্লিয়াস এখানে আছে, কিন্তু জনন নিউক্লিয়াসটা এখান থেকে নালিকার ভিতরে চলে আসে। এই নালিকার ভিতরে আসার পর এই জনন নিউক্লিয়াসটা এখানে দুই ভাগে ভাগ করে। দুই ভাগে ভাগ করে আমি আরেকটা চিত্র দেখাই তোমাদের সহজ হলে। আমি আবার চিত্র আঁকবো। তো এখানে দেখো, এখানে যে ভিতরে মনে করো নালিকা নিউক্লিয়াসটা আছে আর এখানে জনন নিউক্লিয়াসটা কয় ভাগে ভাগ হলো, দুই ভাগে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে তার বিভাজন। এই যে দুই ভাগে ভাগ হলো, এই দুইটার নামই হচ্ছে তাহলে আমরা আসল জায়গায় চলে আসছি, যেটাকে তুমি শুক্রাণু বলতে পারো। তাহলে আমরা কি বলতে পারি না, একটা আদর্শ ফুলের যে পুংস্তবক, সেই পুংস্তবকের ওখানে যে ফরাকদানি থাকে, ফরাকদানির ভিতরে যে আর্কিস্পোরিয়াল কোষ থাকে, এই আর্কিস্পোরিয়াল কোষ হতে বিভিন্ন ধাপ পেরিয়ে সে একেবারে শুক্রাণু বা ফুঙ্গেমেটে তৈরি হয়। ফলাফল দুইটার নাম হচ্ছে ফুঙ্গেমের সৃষ্টি প্রক্রিয়া। এখন এক্ষেত্রে আমি তোমাদের একটু করে বলি, আবার একটু বিক্ষেপ দিয়ে বলি। তাহলে মনে করো একটা ফরাকদানির একটা অংশ পুষ্টিপ্রাপ্ত হয়ে গণসাইটোপ্লাজম বড় নিউক্লিয়াস যুক্ত হয়ে পুষ্টিপ্রাপ্ত হলো, যেটাকে আমরা আর্কিস্পোরিয়াল কোষ বলি। তার প্রান্তের দিকে দেয়াল কোষ, মাঝখানে প্রাথমিক জননকোষ হলো। সেই প্রাথমিক জননকোষ যেটা ফরাক মাতৃকোষে পরিণত হলো, সেই ফরাক মাতৃকোষ থেকে ফরাক রেণু তৈরি হলো। ফরাক রেণুর বাইরের দিকে একজাইন, ভিতরে ইন্টাইন, এবং সেখানে কিছু রেণুরন্ধ্র থাকে বলে আমরা জানি। এরপর এখানে দুটো অংশ তোমরা দেখো, এটা জনি অর্থাৎ জনন নিউক্লিয়াস, এটা নানি নালিকা নিউক্লিয়াস। এখানে মজা করে না দেখো, মনে করো এটা নানি। তো নানি একটা জায়গায় বেড়াতে গেছে, ঢুকে গেছে, জনিকে বলছে যে নাতি তুমি আমার সাথে আসিও না, এদিকে আমি একটা কাজ আছে। কিন্তু নাতি কার কথা কে শুনো তোমরা দেখো, নানি যখন এদিকে বেড়াতে গেছে, নাতি তার পিছনে চলে আসছে, তো জনি পিছনে চলে আসছে। এখানে আসার পর নানি দেখে বলে, জনি তুমি কোথায় যাচ্ছ, তুমি কেন এখানে আমার পিছনে আসছো? তখন জনি বলে, আপনি কি করতেছেন, আমি দেখতে আসছি।
তখন নারীর মাথা গরম হয়ে গেছে, কি করতেছেন দেখতে আসছো মানে বেয়াদব এক থাপ্পড় দিছে, দেওয়ার সাথে সাথে জলি কটা হয়ে গেছে দুইটা। এই দুইটাই হচ্ছে আসলে কি শুক্রাণু বা ফুঙ্গামের সৃষ্টি। তাহলে আমরা এটা পুরো বেসিক জিনিসটা জানলাম। এখন টেলিভিশনে আমরা এটা যাওয়ার আগে আমরা একটা ফ্লো চার্ট দিব। তুমি দেখো আমরা প্রথমে কি দেখছিলাম বলতো, মনে করে একটা ফুল, ওকে, একটা ফুলের কয়টা অংশ আছে বলতো? 5টা অংশ আছে। আমি এখানে 4টায় বলছি সিলেবাস অনুসারে। সেখানকার পুংস্তবকের কথা বলছি আমরা, পুংস্তবক। পুংস্তবকের কয়টা অংশ আছে? 2টা অংশ আছে। সেখানকার কি ধানের কথা বলছি আমরা? পরাগধানী। পরাগধানী। আচ্ছা, সেই পরাগধানীর কি কোষের কথা বলছি আমরা? আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ। এটা কি প্রাপ্ত তোমাদের মনে আছে? এটা হচ্ছে পুষ্টি প্রাপ্ত। এই আর্কিস্পোরিয়াল যে কোষ, সেই আর্কিস্পোরিয়াল কোষ থেকে কয় ধরনের তৈরি হয় তোমাদের মনে আছে? আমি যদি প্রান্তের কথা বলি তাহলে তার নাম কি কোষ বলতো? নিশ্চয় দেয়াল কোষ বলবা। আর আমি যদি কেন্দ্রের কথা বলি নিশ্চয় তোমরা প্রাথমিক জনন কোষের কথা বলবা। প্রাথমিক জনন কোষ। দেখো এই প্রাথমিক জনন কোষটা কিন্তু পরবর্তীতে পরাগ মাতৃকোষে পরিণত হয়। এখানে একটা কথা শুনে তোমাদের নিশ্চয় মনে আছে, সেটা হচ্ছে দেখো পরাগ মাতৃকোষে প্রাথমিক জনন কোষ সরাসরি পরিণত হতে পারে, অথবা বিভাজিত হওয়ার মাধ্যমে পরাগ মাতৃকোষ থেকে প্রাথমিক জনন কোষ থেকে পরাগ মাতৃকোষ বানাতে পারে। এই পরাগ মাতৃকোষ থেকে কি রেণু তৈরি হয়? পরাগ রেণু তৈরি হয়। আচ্ছা, এই পরাগ রেণু সম্পর্কে তোমাদের নিশ্চয় জানা আছে। পরাগ রেণু সম্পর্কে আমি 2টা কথা বলবো। একটা হচ্ছে তার স্তর। স্তর কয়টা? 2টা। একটা ডিজাইন বলো একটা, একটা হচ্ছে ইটাইন। নিশ্চয় তোমরা জানো এক্সাইন হচ্ছে তার বাইরে, ইটাইন হচ্ছে ভিতরে। এদিকে আমি ডিটেইলস গেলাম না, তোমরা যদি জানো। আরেকটা কি কি এস থাকে সেটা নিউক্লিয়াস। আচ্ছা, এখানে নিউক্লিয়াসের কি হবে একটু পর? বিভাজন। বিভাজনের কয়টা হবে? 2টা হবে। একটা ছোট নয়, তাহলে একটা কি? ছোটটার নাম কি নিয়ে বলো তো? জনক। বড়টার নাম কি নিয়ে? নানী। তোমরা বলো নানী কি তৈরি করে? নালীটা তৈরি। নালীটা তৈরি করে। বেশ, নালীকা নিউক্লিয়াস যখন নালীকা তৈরি করলো, জনন নিউক্লিয়াস সেখানে প্রবেশ করলো। তোমরা বলো সে এখানে প্রবেশ করার পর বিভাজন। কার বিভাজন হলো? যোনি। বিভাজনের কয়টা হলো? 2টা। এই 2টার নামে হচ্ছে কি গ্যামেট? তাহলে ধারাবাহিক প্রক্রিয়া যেটা বলা আসলাম, সম্পূর্ণ প্রক্রিয়াটার নাম কি সৃষ্টি বলতো? গ্যামেট সৃষ্টি। ওকে, তাহলে একটা ফুলে পুংস্তবকে পরাগধানী আর্কিস্পোরিয়াল কোষ হয়ে নানা ধাপ ফেরিয়ে একেবারে কি তৈরি হলো? ফুঙ্গেমেট তৈরি হলো। কয়টা তৈরি হলো? 2টা তৈরি হলো। এটা হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে তোমাদের দেখানো। এখন এই জিনিসটা বিভিন্ন ধাপে ধাপে চিত্রের মাধ্যমে আমি টিভিতে দেখাবো, আর একটা সহজ হবে, আমরা সেদিকে যাচ্ছি। এতক্ষণ ধরে আমরা হোয়াইট বোর্ডে চিত্র আঁকার মাধ্যমে বা ফ্লো চার্ট দেওয়ার মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম তোমাদের ফুঙ্গেমের সৃষ্টি, সেটা আমরা টেলিভিশনে দেখবো এখন, যাতে তোমাদের আরো ইজি হয়ে যায়, চিত্র একসাথে দেখতে পাবা। ফুঙ্গেমের তৈরি যে প্রক্রিয়া সেটা আমি একটু এক নজরে দেখার চেষ্টা করব। তোমরা দেখো তো এটা ধাপে ধাপে আমি বলবো। প্রথম ধাপটার কথা যদি আমি বলি, ধাপ সমূহ, তারপর প্রথম ধাপটা যদি আমি বলি আর্কিস্পোরিয়াল কোষ সৃষ্টি। সে আর্কিস্পোরিয়াল কোষ সৃষ্টির চিত্রটা কেমন ছিল দেখো তো তোমরা। এরকম একটা চিত্র আমি আঁকার চেষ্টা করছিলাম। এরপরের ধাপটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, দ্বিতীয় ধাপ প্রাথমিক জনন কোষ ও দেয়াল কোষ সৃষ্টি। তার চিত্রটা দেখার চেষ্টা করো তোমরা। তাহলে এখানে প্রান্তের দিকে দেয়াল কোষ এবং মাঝখানে প্রাথমিক জনন কোষগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে 3 নাম্বার ধাপটা দেখো, প্রাথমিক জনন কোষের সাথে পরাগ মাতৃকোষ তৈরি হবে। এক্ষেত্রে আমাদের মনে আছে সরাসরি প্রাথমিক জনন কোষটা পরিণত হতে পারে, অথবা বিভাজনের মাধ্যমে সেটা করতে পারে। তাহলে তার চিত্রটা দেখার চেষ্টা করো তোমরা। এদিকে চিত্রটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক জনন কোষের সাথে পরাগ মাতৃকোষ তৈরি। তারপর ধাপটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেই ধাপটা হচ্ছে তোমার পরাগ রেণু সৃষ্টি। তো পরাগ রেণু সৃষ্টির চিত্রটা তোমরা একটু দেখো।
এটা হচ্ছে পরাগ রেণু। এখানে যদি আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে যেদিকে বাইরে টেস্টার আছে এনজাইম, ভিতরে ইনটাইম, মাঝখানে কি আছে, নিউক্লিয়াস আছে। তো তুমি আমরা জানি। এরপরে স্টেপটা দেখো তোমরা, নিউক্লিয়ার বিভাজন। তার মানে কি বুঝলা, এখানে ভিতরে যে নিউক্লিয়াসটা সেটা বিভাজিত হবে। চিত্রটা দেখলে তোমার জন্য আরেজি হবে। এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, এই চিত্রটাতে তুলনামূলক এটা ছোট, এটা বড়। ছোটটার নাম কি, জনন নিউক্লিয়াস, বড়টার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। পরের দাগটা দেখো তোমরা, নালিকা নিউক্লিয়াস তৈরি। তার মানে ওই নালিকা নিউক্লিয়াস যেটা বড় আছে সেটা থেকে এখন নালিকা তৈরি হবে। তাহলে নালিকা তৈরি চিত্রটা তুমি দেখো, এই দেখো এখানে একটা নালিকা তৈরি হয়ে গেল। এখন তোমাদের পরের দাগটা দেখো, এই নালিকাতে জনন নিউক্লিয়াসটা প্রবেশ করবে। এই তো জনন নিউক্লিয়াস প্রবেশ করলো কোথায়, নালিকা নিউক্লিয়াসে। অর্থাৎ এখানে নালিকা নিউক্লিয়াস হবে না, শুধুটা নালিকা নিউক্লিয়াস দ্বারা তৈরি নালিকাতে। তাহলে সেই চিত্রটা তো দেখো তোমরা, এইটা এখানে ছিল, এখানে ছিল, এখান থেকে এখানে প্রবেশ করছে। তারপর একটা দেখো নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটা জনন নিউক্লিয়াসের বিভাজন। অর্থাৎ বিভাজনের চিত্রটা যদি আমরা দেখি, দেখাবো একটু পর। এই তোমাদের এখন এটা দেখা যাচ্ছে, এটা কয় ভাগে ভাগ হয়ে গেছে, দেখো দুই ভাগে ভাগ হয়ে গেছে। এই দুইটার নামে কি দেখো, এই দুইটার নামে হচ্ছে যে তোমার দুইটি ফুঙ্গামেট বা শুক্রাণু তৈরি হতো। দুইটার নাম হচ্ছে ফুঙ্গামেট বা শুক্রাণু। তাহলে পুরো প্রক্রিয়াটা, এই যে 9টা ধাপ তুমি তোমার মতো করে লিখতে পারবা। আর এই যে চিত্রগুলো গুছানো আমরা দিলাম, আর এই প্রতিটার নাম হচ্ছে ফুঙ্গামেট তৈরির প্রক্রিয়া। তাহলে এই টেলিভিশনের বিভিন্ন ধাপগুলোর মাধ্যমে হোয়াইট বোর্ডের যে বর্ণনা, চিত্রসহ এবং যে ফ্লোচার পুরোটা মিলিয়ে বলার চেষ্টা করবো অবশ্যই। তাহলে দেখো, আমরা এতক্ষণ ধরে যে লেকচারটা আলোচনা করলাম ফুঙ্গামেট সৃষ্টি প্রক্রিয়া, পুরোটা একবার জাস্ট রিক্যাপ করে নিই আমার সাথে সাথে। এই ফুঙ্গামেট সৃষ্টি প্রক্রিয়াটা আমি বলছিলাম প্রথমে, আমার সাথে তো তোমরা বলবা। প্রথমে এই যে একটা ফুলের যে পুংস্তবক থাকে, সে পুংস্তবক যে ফরাকদানি থাকে, সে ফরাকদানির যে আর্কিস্পিরাল কোষ থাকে, সে আর্কিস্পিরাল কোষের মধ্যে প্রান্তের দিকে কি থাকে বলো, দেয়াল কোষ, আর কেন্দ্রের দিকে কি থাকে, প্রাথমিক জনন কোষ। সেই প্রাথমিক জনকোষটা ফরাক মাতৃকোষে পরিণত হবে। সেই ফরাক মাতৃকোষ থেকে ফরাক রেণু তৈরি হবে। সেই ফরাক রেণুর দুইটা স্তর, এক্সাইম, ইনটাইম, এবং মাঝখানে থাকে নিউক্লিয়াস। মাঝখানে যে নিউক্লিয়াসটা থাকে, সেই নিউক্লিয়াসে কি হবে, বিভাজন হবে। বিভাজন হওয়ার পর সেটা দুইটা হবে, একটা হবে ছোট, একটা হবে বড়। ছোটটার নাম হচ্ছে জনন নিউক্লিয়াস, বড়টার নাম হচ্ছে নালিকা নিউক্লিয়াস। তো নালিকা নিউক্লিয়াস একটা নালিকা তৈরি করবে, জনন নিউক্লিয়াস সেখানে প্রবেশ করবে। সেখানে প্রবেশ করার পর দুই ভাগে ভাগ হবে বিভাজনের মাধ্যমে। তো ভাগ হয়ে গেলে যে যেটা হয়, এটার নাম হচ্ছে ফুঙ্গামেট বা শুক্রাণু। সেই জিনিসটা আমি তোমাকে টেলিভিশনে দেখানোর চেষ্টা করছি, সেই জিনিসটা আমি হোয়াইট বোর্ডে এঁকে দেখানোর চেষ্টা করছি, ফ্লোচার্ট দেওয়ার চেষ্টা করছি। সবকিছু মিলিয়ে পড়বে। তবে একটা জিনিস মনে রাখবে, তোমাদের যে আমরা কি বলা হয় অনলাইন ক্লাসের নোটটা বাসা পাঠিয়েছি, তোমাদের প্রত্যেকের হাতে আশা করি। এবং যারা গ্রামে আসে তাদের কাছে পিডিএফ ফাইল আছে, সেই নোটটাতে দেখবা এখানে কিছু তোমাদের আমরা শব্দের অর্থ মতো সংজ্ঞা দিয়েছিলাম। অবশ্যই সংজ্ঞাগুলো পড়ে নিবা, সংজ্ঞাগুলো অবশ্যই বুঝবা। প্রত্যেকটা টার্ম আমরা এখানে কথাগুলো বলছি, এগুলো নিয়ে এগুলোর সংজ্ঞাগুলো দেখার পর এখানে তোমাদের আমি খালি জায়গা নিচ থেকে রাখছি। এখানে খুব সুন্দর করে বেসিক আলোচনা যে ছবিটা ছিল, এই ছবিটা এখানে তুলে রাখবা। আর যে ফ্লোচার্ট তোমার তোলার দরকার নেই, আমি খুব সুন্দর করে দাগগুলো দিয়ে রাখছি। তাহলে এই নোটখাতা, এই টিভি চিত্র, এই হোয়াইট বোর্ডের ফ্লোচার্ট এবং চিত্র সব কিছু মিলিয়ে বোঝার চেষ্টা করবা, ভালোভাবে দেখার চেষ্টা করবো। যদি না বোঝো বারবার দেখার চেষ্টা করবা। তবু যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে রাখবা, কিংবা লাইভ ক্লাসে সেগুলো সমাধান করে দেবো। তাহলে আগামীতে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে স্ত্রী গ্যামেট সৃষ্টি প্রক্রিয়া। অর্থাৎ আমরা ফুঙ্গামেট সৃষ্টি করে রাখলাম, স্ত্রী গ্যামেট সৃষ্টিটা আগামীতে ক্লাস হবে। সেটা দেখার প্রত্যেকের প্রতি আমন্ত্রণ রইল, কারণ ওইটা না দেখলে আমরা জনগণন প্রক্রিয়াটা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবো না। সেটা দেখার আমন্ত্রণ দিয়ে সবাইকে আজকের মধ্যে এখানে শেষ। ধন্যবাদ।